দলে দলে ক্যান্টনমেন্টে প্রবেশ করছে সেনা সদস্যরা। চারিদিকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। কি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে? গতকাল বৃহস্পতিবার যে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তিনি গ্রেপ্তার হয়েছেন ঢাকার মোহাম্মদপুরের তার বাসা থেকে এবং সন্ধ্যা ৬টায় তিনি আটক হন এবং তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসে এবং ৫ ঘন্টা পর ছেড়ে দেওয়া। এবার আমি আশ্চর্য আমাদের নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তার সাহসিকতা দেখে। এখন সার্জিস কি রিয়াকশন দেবে বা এনসিপি যে ভাষায় তারা মনে করছে যে নির্বাচন কমিশনটা বড়াই ফেলবে, আসলে পারবে না কি পারবে না আমরাও দেখি। বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনার কাছে প্রস্তাব দেওয়া হচ্ছে, অবাক করা প্রস্তাব। কয়েকটা গোষ্ঠী এটা নিয়ে কাজ করছে। এমনকি অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে শেখ হাসিনা কি বলেন বড় দলগুলো সেই সিগন্যালের অপেক্ষায় আছে। তাদের হিসাব নিকাশ শেখ হাসিনার প্রস্তাবের বিপরীতে শেখ হাসিনা কি বলে এটার উপর অনেকটা ডিপেন্ড করে। ক্যান্টনমেন্টে হাসনাত আব্দুল্লাহ নিষিদ্ধ, ক্যান্টনমেন্ট কি সিগন্যাল দিচ্ছে যে গত 23শে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। গতকাল বৃহস্পতিবার একটা সংবাদ সোশ্যাল মিডিয়ায় খুবই গরম সরম ভাবে প্রচারিত হয়েছে এবং এই সংবাদটা হচ্ছে ছাত্র নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ বিষয়। এখন ওই সোশ্যাল মিডিয়ায় যে সংবাদ প্রচার করা হয় সেটা হলো যে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তিনি গ্রেপ্তার হয়েছেন ঢাকার মোহাম্মদপুরের তার বাসা থেকে এবং সন্ধ্যা ৬টায় তিনি আটক হন এবং তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসে এবং ৫ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়। এবং সেখানে এটাও বলা হয় যে তাকে ছাড়াতে যান অধ্যাপক আসিফ নজরুল এবং সরকারের ৪ জন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী কিছু শিক্ষক এবং তাদের অনুরোধে সেনাবাহিনী তাকে ছেড়ে দেয়। এবং সেখানে এটাও উল্লেখ করা হয় যে হাসনাতকে বেদর মারধর করা হয়, ফ্লোরে ফেলে তাকে দিগম্বর করে ফেলা হয়। তো এইরকম সংবাদ প্রচার এটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত বা যারা সাপোর্ট করেন তাদের অনেকেই এই সংবাদ পড়ে এটা নিয়ে একটা উত্তেজনাও দেখা দেয়। তো এখন আমাদের বাজারে এখন গুজবে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। কোনটা সত্য কোনটা মিথ্যা সংবাদ এটা বোঝা খুবই মুশকিল। তারপরেও পাঠক হিসেবে বা একজন ভিউয়ার হিসেবে আপনি আপনার নিজের বিবেক দিয়ে এটা বোঝার চেষ্টা করবেন, মানে বিশ্বাস করার আগে যে এটা বস্তুনিষ্ঠ সংবাদ কিনা, মানে যাচাই বাছাই করে দেখা। ক্যান্টনমেন্টে হাসনাত আব্দুল্লাহ নিষিদ্ধ, ক্যান্টনমেন্ট কি সিগন্যাল দিচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসেছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সেফা সালার ২৪-এর গণ অভ্যুত্থান বলছি, তাদের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে, সেই গণ অভ্যুত্থানের সেফা সালার হাসনাত আব্দুল্লাহ আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে। তিনি লিখেছেন, কিপ অ্যান আই অন দ্য নর্থ, গন টু কোয়াইট টু ফাস্ট। উত্তরের দিকে নজর রাখুন, খুব শান্ত, খুব দ্রুত। হঠাৎ হাসনাত আব্দুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন? কি হচ্ছে, কি হতে যাচ্ছে? ইঙ্গিতপূর্ণ পোস্ট, সরাসরি কিছু বলছেন না কিন্তু ইঙ্গিতপূর্ণ। উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্টকে বোঝাচ্ছেন, ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন। ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে? আমরা নানা রকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ 1 বছর ধরেই পাচ্ছি, আপনাদেরকেও বলছি, কিন্তু কোনো পরিবর্তন নাই, আমরা বিরক্ত। আমাদেরকে যে যারা এই শব্দগুলো শোনায় আমরাও তাদের উপর বিরক্ত। আপনাদেরকে আমরা বলি, আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন। কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে, যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে আছেন, মালয়েশিয়াতে আছেন। তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের বৈঠক, সব এই যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের 12-14টা যে দেশ আছে, সব দেশগুলোর সেনাপ্রধানরা এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন। গত 22 সেপ্টেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গেছেন এবং বিভিন্ন
অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনাপ্রধানের সাথেও ওয়াকারুজ্জামানের বৈঠক হয়েছে। আমার অবশ্য কোনো পত্রপত্রিকায় এটি নজরে পড়েনি, কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে। যেটি হোক, সেটি সেনাপ্রধান তিনি বৈঠক করছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই 1-to-1 বৈঠক হবে, এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিকতার কিছু নেই। তিনি ফিরবেন আজ বাদ পরের দিন, অর্থাৎ আগামী শনিবার 27শে সেপ্টেম্বর। কিন্তু এর মধ্যে সেনাপ্রধান 22 তারিখে গেলেন, আর 23 তারিখে ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে। নাটকীয় ঘটনাটা হলো যে গত 23শে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি। পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরীর অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল। কচুক্ষেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আবদুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন, তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাগবিতণ্ডা শুরু হয়। ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশ পথ হলো দক্ষিণের জাহাঙ্গীর গেট। এরপর আবদুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন। আবদুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় 20 মিনিট সেখানে ছিলেন। ওয়াকিবহাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি, বরং তুলনামূলকভাবে খানিকটা যানজটমুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোনো গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন। এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে দিয়েছে। নর্থ ইস্ট নিউজ সম্ভবত হাসনাত আবদুল্লাহর সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে, কিন্তু হাসনাত আবদুল্লাহর কোনো সাড়া পায়নি। তবে হাসনাত আবদুল্লাহ পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিশানায় নিয়েছিলেন এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চায়, এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এবং সেনাবাহিনী হাসনাত আবদুল্লাহর সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য হাসনাত আবদুল্লাহ বা অন্য কোনো ছাত্র বা সমন্বয়কদের কোনো চাপ দেওয়া হয়নি। হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক আবদুল্লাহ এবং সার্জিস আলমের উদ্যোগে হয়েছিল। এই তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও হাসনাতদের যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে সেনাবাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না। আপনারা জানেন যে কেউ যদি কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে আসে, এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যে কেউ যেতে পারে, কোথাও কোনো বাধা দেওয়া হয় না। আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচুক্ষেত দিয়ে বের হওয়া যায়, এটি মানুষ সাধারণত করে। কিন্তু হাসনাত আবদুল্লাহকে বাধা দেওয়া হলো কেন? হাসনাত আবদুল্লাহ কি তাহলে ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হলেন? ক্যান্টনমেন্ট কি বিশেষ কোনো সিগন্যাল দিল? এবং আজকে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে। উত্তরে কি কোনো পরিবর্তন আসছে? আমরাও বিভিন্ন সময় বিভিন্ন কানাঘষা শুনছি যে পরিবর্তন হতে হবে, সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে, অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে। কারণ সেনাবাহিনী দীর্ঘদিন প্রায় 1 বছরের বেশি সময়, প্রায় 13-14 মাস মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এবং এতে করে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে, ইতিমধ্যে বিতর্কিত হয়েও গেছে। আপনারা কদিন আগে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়ারও পোস্ট দেখেছেন, যে তিনিও একটা বক্তব্য বলেছেন যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে পারে না, সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া উচিত। সেনাবাহিনী কি আসলে ব্যারাকে ফিরে যাবে, কিংবা হাসনাতদের কি সহযোগিতা আর করবে না? এমনটা কি হাসনাতকে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না? এসব কি সিগন্যাল কি বহন করে? একটা পরিবর্তন নিশ্চয়ই। আমরা পরিবর্তনের গান অনেকদিন ধরে শুনছি, কিন্তু এটা একটা গুরুতর সিগন্যাল যে হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি, এবং হাসনাত ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে উত্তরে নজর রাখুন। এগুলো অবশ্যই সিগন্যাল বহন করে। সেনাপ্রধান এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ইন্দো প্যাসিফিক সেনাপ্রধানদের সাথে বৈঠকে। তিনি আগামী পরশু দেশে ফিরবেন। দেশে ফিরবার পর কি হয় আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আমরা নজর রাখবো। এই যে আলাপ আলোচনা চলছে যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারে না, আবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে শুনেছি আমরা যে আনুষ্ঠানিক বক্তব্যে শুনেছি যে এই সরকারকে সহযোগিতা করবে এবং আগামী নির্বাচনে সহযোগিতা করবে, নির্বাচন হলে সেনাবাহিনী ভেতরে চলে যাবে। কিন্তু তার আগেই কোনো ঘটনা ঘটে কিনা সেগুলো দেখবার বিষয় আছে। সেগুলো দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি যে সামনে আসলে কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনার কাছে প্রস্তাব দেওয়া হচ্ছে, অবাক করা প্রস্তাব। কয়েকটা গোষ্ঠী এটা নিয়ে কাজ করছে। এমনকি অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে শেখ হাসিনা কি বলেন
বড় দলগুলো সেই সিগন্যালের অপেক্ষা আছে। তাদের হিসাব নিকাশ শেখ হাসিনার প্রস্তাবের বিপরীতে শেখ হাসিনা কি বলে এটার উপর অনেকটা ডিপেন্ড করে। কিন্তু তরুণ প্রজন্ম, দেশের সাধারণ জনগণকে আবার তারা ভয় পায়। তো সব মিলিয়ে শেখ হাসিনার কাছে প্রস্তাব কেন্দ্রিক যে রাজনীতি, তাতে একটা বিষয় স্পষ্ট যে জামাত ক্ষমতা আসার রাস্তা আরো ক্লিয়ার হচ্ছে, আরো সহজ হচ্ছে। কিভাবে আমি একটু সমীকরণ আপনাদেরকে দেখাবো। দর্শক, মানব জমিন একটা রিপোর্ট করেছে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। এখন হাসিনার ফেরা, আওয়ামী লীগের ভবিষ্যৎ, এটা শুধু আওয়ামী লীগের উপর নির্ভর করে না, এটা বিএনপি জামাত বড় দল কি চায় তার উপর নির্ভর করে। আর শুধু বিএনপি জামাত বড় দল চাইলেই হবে না, সাধারণ জনগণ বিষয়টা কিভাবে দেখবে, তরুণ প্রজন্ম কিভাবে দেখবে তার উপর নির্ভর করে। দর্শক, কোনো প্রস্তাবে সায় দিচ্ছে না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত বা পালাতক আপনি যে ভাষায় বলেন, তার সামনে দুটো প্রস্তাব। এক প্রস্তাবে বলা হয়েছে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়, কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে, যেমনটা হয়েছে ভারতের বেলায়। দেখেন, এই জায়গায় একটা সিগনিফিকেন্ট পয়েন্ট। একদিকে বাংলাদেশের যত জরিপ হয় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে, সব জরিপে আওয়ামী লীগের অবস্থানটা থাকে। মানে আওয়ামী লীগকে জিজ্ঞেস করা হয় আওয়ামী লীগের প্রশ্নে যে আওয়ামী লীগকে আপনি ভোট দিবেন কিনা, তাতে প্রায় 20%, 18% আওয়ামী লীগের ভোটার উঠে আসে। তো একদিকে জরিপে আওয়ামী লীগের 18-20% ভোট দেখানো, আরেকদিকে শেখ হাসিনার কাছে প্রস্তাব দেওয়া, এটা রাজনীতির গভীর খেলা। আর এদিকে ওয়াকারুজ্জামান তো প্রকাশ্যই বলেছে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান, এটা তো স্পষ্ট হয়ে গেছে, এটা নিয়ে তো আর কোনো ইখতিলাফ নাই। এবং দেখেন মজার বিষয়, এই যে আওয়ামী লীগ ফেরা, রিফাইন্ড হোক আর যেভাবে হোক, আর বিএনপির রাজনীতির ভবিষ্যৎ এটার সাথে জড়িত। আর মির্জা ফখরুল স্পষ্ট বলেছেন আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চাই, ক্লিয়ার বলেছেন। অথবা এটা নিয়ে তার কোনো ইখতিলাফ বা দ্বন্দ্ব নাই যে বিএনপির অবস্থান কি। বিএনপির কনসেনসাস অবস্থান হচ্ছে, ইত্তেফাক হচ্ছে বিএনপির যে আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগকেও চাই, জাতীয় পার্টিকেও চাই। এটা নতুন না, এটা পুরনো অবস্থান, এটা সেই 5 আগস্টের পর থেকেই বিএনপির অবস্থান। সেই জায়গায় শেখ হাসিনার কাছে এই প্রস্তাব দেয়া যে কিভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায়, আপনাকে বাদ দিয়ে না আপনাকে সহ, কোরিলেশনস আছে। এখন দেখেন, একদিকে শেখ হাসিনা কোনো প্রস্তাবে সায় দিতে পারছে না, এর মানে আসলে আওয়ামী লীগের ফেরা হচ্ছে না। আর আওয়ামী লীগের ফেরানোর সাহস কি করবে না, রিপোর্টের মধ্যে আছে। তাহলে বিএনপির প্রধান ভরসা এখন আওয়ামী লীগ ফিরবে, তাদেরকে নিয়ে জিতবে, তাছাড়া বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। আর জামাত আওয়ামী লীগের 1% ভোটও পাবে না, ফিরুক আর না ফিরুক। আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ জামাত এনসিপি। সেই জায়গায় আওয়ামী লীগের ফিরতে না পারাটা এটা জামাতের ক্ষমতা আসার রাস্তা সহজ করে এবং বিএনপির প্রত্যাশা ব্যর্থ করে, বিএনপি হোঁচট খায়। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে, যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে। যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে, দালালিক প্রমাণ সহ একাধিক অভিযোগে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন। এই অবস্থায় আপনার দেশে ফেরা খুব কঠিন। মিরাকল কিছু না ঘটলে অবস্থার কোনো পরিবর্তন হবে না, মিরাকল কিছু ঘটার সম্ভাবনা নেই। এর মানে আদৌ শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি নেই। তাহলে শেখ হাসিনা ভবিষ্যৎ না থাকা, আওয়ামী লীগের ফিরতে না পারা, তো বিএনপির জন্য সেটব্যাক। বিএনপি চায় এখন এটা, আওয়ামী লীগ না ফিরতে পারলে বিএনপি রাজনীতি জমে না। আমি যে কথাটা প্রায় বলি আপনাদের, যে রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে, বলতে হয় যে আরে ভাই আমি ভালো, ও ভালো না। এখন বিএনপি কাকে বলবে যে ও ভালো না? এটাকে বিশ্বাস করবে? বিএনপি যেতে খারাপ কোনো দল আছে বাংলাদেশে? জামাত ভালো না এই কথা বললে কেউ বিশ্বাস করে? জামাত কি খারাপ? মিথ্যা কথা বলতে হয় জামাতের বিরুদ্ধে বলতে গেলে, ওটা আবার ধরা পড়ে। এই জন্য আওয়ামী লীগকে দরকার বিএনপির জন্য। আওয়ামী লীগ ফিরতে না পারলেই বিএনপি ধরা, আর এটা বিএনপি জানে। আর এই কারণে এই বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল, এখনো মির্জা ফখরুল আওয়ামী লীগকে চায়, কিন্তু ফেরার সম্ভাবনা নেই। তাই দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন। প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন, তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে। যেমনটা হয়েছিল 1975 সালে, বাকশাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল। 15 আগস্টের পট পরিবর্তনের পর বাকশালে সমাপ্তি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল গঠনের সুযোগ দেন। বেগম জোহরা তাজউদ্দিন নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয়, তখনও আপনি ভারতে অবস্থান নিয়েছেন। দেখেন, এখানে একটা মজার বিষয় আছে, বাংলাদেশের জনগণ কি এত বোকা যে হাসিনার প্রস্তাবে বা হাসিনার সম্মতি নিয়ে একটা আওয়ামী লীগ আসবে, রিফাইন্ড আওয়ামী লীগ, আর সেটা বাংলাদেশের জনগণ ওয়েলকাম করবে। হাসিনাকে ওয়েলকাম করা আর হাসিনার মতামতের ভিত্তিতে রিফাইন্ড আওয়ামী লীগ আসা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। হাসিনার আওয়ামী লীগকে যেভাবে জনগণ পিটিয়ে হাত পা ভেঙে দিবে, ওরকম হাসিনার সম্মতিতে যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে ওদেরকে আরো ডাবল পিটানি দিয়ে ওদের হাত পা মাথা ভেঙে দিবে। এটা বাস্তবতা। এর মধ্যে 1979 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ 39 আসন জয়লাভ করে। তখন সংসদ নেতৃত্ব প্রায় অ্যাডভোকেট আসাদুজ্জামান খান। সংসদেই আপনার ফেরা নিয়ে বিরোধীহীনভাবে আওয়াজ তুলে আওয়ামী লীগের সংসদ সদস্যরা, সব দলের অংশগ্রহণ গঠিত ওই সংসদ ছিল প্রাণবন্ত। আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয়। 1981 এবং 17 মে আপনি দেশে ফিরে আসেন জিয়াউর রহমান ছবির সংকেত পেয়ে। এরপর আপনি ক্ষমতা গেছেন নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেই পুরনো বাস্তবতা তো নাই, পুরনো এস্টাবলিশমেন্ট তো ভেঙে যাচ্ছে ভাই। আপনি সেই নূহ নবীর আমলের কেসা এখন নিয়ে আসলে হবে? সেই নৌকার কাহিনী এই জাহাজের যুগে চলে, ওটা চলবে না। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।